ছোট ভাইয়ের স্ত্রীকে দেখার সাথে সাথেই আমার ভিতরে উথাল পাথাল করতে আরম্ভ করলো। এ যেন কোনো মানুষ নয়, এ যেন সাক্ষাৎ হুড়পড়ি দাঁড়িয়ে আছে আমার সামনে। একটা নারী এতটা সুন্দর হয় কি করে? নীল চোখ আর ঘন কালো কোকড়া চুল, তার হলুদ বর্ণ গায়ের সাথে এমনভাবে ফুটেছিল যেন কোনো শিল্পী তার এই অবয়ব নিজ তুলি দিয়ে এঁকেছে। আমি আশ্চর্যিত হয়ে হাঁ করে তাকিয়ে রইলাম তার দিকে। সেও নীলাভ চোখে আমার দিকে তাকালো কয়েকবার। একটা মানুষের চোখের চাহনিতে এতটা আকর্ষণ আমি আমার এই জীবনে অনুভব করিনি কখনো। মেয়েটার প্রতি এই আশ্চর্যবোধ আর এই আকর্ষণের পেছনে তার অপরূপ সৌন্দর্য ছাড়াও আরও বড় একটা কারণ ছিল, আর সেটা ছিল আমার ভাই রিহাত, যে ছিল একজন মানসিক প্রতিবন্ধী। মানুষের জৈবিক চাহিদা বোঝাতে পরের কথা, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতাটুকুও ছিল না তার। এক কথায় সে ছিল পাগল। একজন সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধী স্ত্রী এমন রূপবতী একটা মেয়ে কেন হতে যাবে? সেই প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি এমন আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে থেকেই তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম? সে আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, সুহাসিনী। ওর নামটা আমার কানে বাজতে থাকলো, আর ওর দৃষ্টি যেন আমার কাছে কিছু চাইতে লাগলো। ভেতরে যাও, গিয়ে দেখো রিহাত কি করছে। ঠিক এমন সময় হঠাৎ পাশ থেকে আমার মা সুহাসিনীকে বেশ কড়া গলায় বললেন কথাটা। সুহাসিনী বাধ্য মেয়ের মতো ভেতরে চলে গেল, আর আমি তার দিকে অপলক তাকিয়ে রইলাম। তার পিঠের ওপর পড়ে থাকা চুলগুলো দুলতে থাকলো তার এক একটা পদক্ষেপ। সুহাসিনীর প্রতি আমার জন্ম নেওয়া আকর্ষণটা মুহূর্তেই মধ্যেই একটা শক্ত চাহিদাতে পরিণত হলো। না চাইলেও মেয়েটিকে নিজের করে পাওয়াটা একটা চিন্তা আমার মাথায় চেপে বসলো। তুমি এখানে কেন এসেছো ফরহাদ? সুহাসিনী ভেতরে যাবার পরপরই মা আমাকে কঠিন গলায় প্রশ্নটা করে বসলেন। আমি এখানে কেন এসেছি, এই প্রশ্নটা জানতে চাওয়া আমার মায়ের জন্য খুবই যৌক্তিক। নিজের ভাই আর মাকে ছেড়ে প্রায় ১৯ বছর আগেই আমি চলে গিয়েছি জার্মানিতে। নিজের স্ত্রী আর ২ সন্তান নিয়ে আমি ওখানেই থাকি। মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে দেখা করতে দেশে আসলেও এই ১৯ বছরে ওদের সাথে কখনোই দেখা করিনি আমি। এমনকি নিজের বিয়েতেও ওদেরকে আসতে পর্যন্ত দেইনি। রিহাত প্রতিবন্ধী হবার কারণে ছোটবেলা থেকে খুব বিরক্ত ছিলাম আমি। ওকে আমি কখনোই সহ্য করতে পারতাম না। সব থেকে বড় কথা, ওকে আমি যতটা না অপছন্দ করতাম, তার থেকে অনেক বেশি অপছন্দ করতাম আমার মাকে। ছোটবেলা থেকে তার অস্বাভাবিক কার্যক্রমগুলি আমাকে যন্ত্রণা দিত। আমার বাবার মৃত্যুর জন্য আমি মনে মনে আমার মাকেই দায়ী করি। শুধু তাই না, আমি মনেও করি আমার ছোট ভাই রিহাত প্রতিবন্ধী হবার পেছনে তার এই অস্বাভাবিক কার্যক্রমগুলি জড়িত। একেবারে ছোট থাকতে না বুঝলেও সামান্য বড় হবার পর তার এই অদ্ভুত কার্যক্রমগুলি আমার কাছে একেবারেই শাসনরোধকর হতে লাগলো। দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ তার কাছে আসতেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে, আর সে তাদের সমস্যার সমাধান করতেন উদ্ভট সব উপায়ে। এদের মধ্যে আবার অনেকেই মানসিক রোগীও নিয়ে আসতেন বদ আসর ছাড়াবার জন্য। তাদের দেখে আমার খুব রাগ হতো, মনে প্রশ্ন জাগত, তারা কি দেখে না যে আমার মায়ের নিজের ছেলেটাই প্রতিবন্ধী? তার যদি ক্ষমতা থাকতো সে তো নিজেই ছেলেকে সুস্থ করত। কিন্তু না, আমার মতন করে তারা চিন্তা করতেনই না কখনো। আমি বুঝতে পারতাম আমার মাকে তারা যতটুকু সম্মান করতেন তার থেকে অনেক বেশি ভয় পেতেন। সপ্তাহে প্রত্যেক রবিবার রাতে তার কাছে কিছু মানুষ আসতেন। মানুষগুলোর পোশাক আশাক ছিল একেবারেই ব্যতিক্রম।
আমাদের বাড়ির নিচতলার ঘরটাতে দরজা লাগিয়ে আগরবাতি জ্বালিয়ে দিয়ে তারা কি করতেন সেটা আজও অবধি আমি জানি না। সেই রাতগুলিতে আগরবাতির গন্ধ আর ভয়ঙ্কর কিছু শব্দে আমি কুঁকড়ে থাকতাম আর প্রার্থনা করতাম, খোদা আমাকে তুমি এই নরক থেকে রক্ষা করো। আমার স্পষ্ট মনে আছে সেদিনের কথা। সন্ধ্যা হবার ঠিক কিছুক্ষণ আগে খেলতে খেলতে নিচতলার এক ঘরটা খোলা পেয়ে আমি একা একাই চলে গিয়েছিলাম সেই ঘরের কোণার দেওয়ালে উঁচু উঁচু মূর্তির ন্যায় কিছু কাল কাপড় দিয়ে আবদ্ধ করা ছিল। আমি মনের অজান্তেই সেগুলোর কাছে গিয়ে হাত উঁচু করে একটা কাপড় টান দিলাম। কাপড়টা সরে গিয়ে মূর্তিটা দৃশ্যমান হবার সাথে সাথে প্রচণ্ড ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। আমি যতদূর মনে পড়ে আমি বিবস্বর কাল একটা মূর্তি দেখেছিলাম, রূপক কোনো পিশাচ অথবা প্রেতের আদলে বানানো একটা মূর্তিটার চোখ একটা লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। এই জিনিসটা আমার পরিষ্কার মনে আছে। মূর্তিটাতে আজও মনে করলে ভেতরে ভেতরে সামান্য আতঙ্ক অনুভব করি। সেদিন জ্ঞান আসার পর দীর্ঘদিন জ্বরে পড়েছিলাম বিছানায়। এই জ্বর হয়তো আমি মরেই যেতাম। সেই সময় আমাকে এই নরক আর মৃত্যু থেকে উদ্ধার করেছিলেন আমার স্কুলের হেডমাস্টার ও আমার বর্তমান শ্বশুর। আমি তার হাত ধরে চলে এসেছিলাম। সেদিনের পর থেকে এই নরকে আর একটি বারের জন্যও পা রাখিনি। প্রচণ্ড মেধাবী ছাত্র হবার কারণে আমাকেও আর পেছনে তাকাতে হয়নি। কয়েক বছরের মধ্যেই স্কলারশিপ নিয়ে স্ত্রীর মারিয়াকে সঙ্গে করে পাড়ি দিয়েছি দেশের বাইরে জার্মানিতে। শ্বশুরকেও ঢাকাতে নিয়ে এসেছিলাম। এই নরকের আশেপাশে আমি এবং আমার কোনো আপনজনেরই ছায়া পড়ুক সেটাও আমি চাইনি। কিন্তু আজ এত বছর পর নিজে থেকে এখানে আসা বিনা কারণ ছিল না। এই আগমনের পেছনে দুটো শক্ত কারণ ছিল। আমি দূরে চলে গেলেও আমার সাথে ঘটে যাওয়া ছোটোবেলার দুর্বিষহ স্মৃতি আমাকে ছেড়ে যায়নি। প্রায় রাতেই ভয়ে চিৎকার করে উঠি আমি। জার্মানিতে বেস্ট সাইকিয়াট্রিস্টের সাথে বহুবার সেশন হয়েছে আমার। এই সমস্যাটা কমে আসলেও একেবারেই সুস্থ হয়নি কখনো। একাধিক মনোরোগ বিশেষজ্ঞর সাথে কথা বলার পর শেষ পর্যন্ত প্রত্যেক একটাই সমাধান দিয়েছে আমাকে, আর তা হলো যে জায়গা থেকে আমার এই ভয় শুরু হয়েছে সেখানে গিয়ে এই ভয়টাকে শেষ করতে হবে। মন না চাইলেও স্ত্রীর অকুল অনুরোধ আর এই কয় বছরে জমানো সাহস আর বাস্তবতা আমাকে নিয়ে এসেছে এখানে। 2 নাম্বার কারণটা আমার ছোট ভাই রিয়াদ। মাকে অপছন্দ করায় তাকেও অপছন্দ করতাম, কিন্তু দূরে যাবার পর ভাইয়ের জন্য ভীষণ মন টানছিল আমার। সম্ভব হলে এই নরক থেকে ভাইকেও উদ্ধার করব, এই প্ল্যানটা মনে মনে ভেবে রেখেছিলাম। দেশে এসে এলাকার পূর্ব পরিচিত কয়েকজনের সাথে কথা বলে আগেই জানতে পেরেছি আমার মা আমার ভাই রিয়াতের বিয়ে দিয়েছেন। কথাটা শুনেই মেজাজ চটে গেলেও আমি জানতাম তার মতন মানুষের জন্য এটা খুবই সাধারণ একটা কাজ। মনে মনে ভেবেছিলাম যেহেতু তার এখন বয়স হয়েছে, সুতরাং আগের মতন ভাইয়ের দেখাশোনা একা হাতে করতে পারছে না, তাই নিশ্চয়ই গরিব কোনো মেয়েকে টাকার লোভ দেখিয়ে এই কাজ করেছেন তিনি। কিন্তু সুহাসিনীকে দেখে আমি সত্যিই বিরাট ধাক্কা খেয়েছিলাম। ফরহাদ মায়ের দ্বিতীয় ডাকে আমি আমার ঘোর ভেঙে তার দিকে তাকালাম। দেখলাম সত্যি বেশ বয়স হয়েছে তার, আগের মতন সেই তীক্ষ্ণতাটা আর নেই। আমি দাঁত কামড়ে তার চোখের দিকে তাকিয়ে বললাম, এই বাড়িটা আমার বাবার। আমি কেন এখানে এসেছি তার জবাব আপনাকে দেবার কোনো প্রয়োজন নাই। যদি আমি চাই আপনাকে এখানে থাকতে নাও দিতে পারি। কথাটা বলেই আমি তাকে উপেক্ষা করে ঘরের ভেতরে পা রাখলাম। একবারের জন্য পেছনে ফিরে তাকে দেখলাম না। আমি মনে মনে বললাম,
যা ইচ্ছে তাই এই কাজটা করে আমি বেশ প্রশান্তি বোধ করছিলাম। মনে হচ্ছিল একটা চাপা পাথর যেন আমার বুকের উপর থেকে সরে গেল। ভেতরে ভেতরে বেশ প্রফুল্ল বোধ হচ্ছিল। এখানে একটা কথা উল্লেখ করা জরুরি। আমার ভাই রিয়াদের জন্মের পর বাবা যখন বুঝতে পারলেন সে একজন প্রতিবন্ধী, তখন তিনি মারা যাবার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিলেন। আমার বাবা মায়ের সম্পর্কটা যে ভালো ছিল না সেই স্মৃতি মনে না পড়লেও বাবার এই কাছ থেকে সেটা নিশ্চিত বোঝা যায়। আমি বাড়ির চারপাশ দেখতে দেখতে ভেতরে যেতে থাকলাম। দীর্ঘ 19 বছরে এই বাড়িতে তেমন কোনো পরিবর্তন হয়নি বললেই চলে। এতদিনের ঝাপসা স্মৃতিগুলো যেন হঠাৎ পরিষ্কার হয়ে উঠেছিল। সিঁড়িতে উঠে আমি সোজা চলে গেলাম আমার ভাই রিয়াদের ঘরে। একটা কাঠের চেয়ারে ঠিক জড়ো বস্তুর মতন হাত পা ছড়িয়ে বসেছিল সে। খোলা চোখ আর কাঁচা পাকা চাপ দাড়ি তার দেখে একেবারে চেনার উপায় নেই। তার পাশেই বসেছিল সুহাসিনী। আমি আবার তাকে দেখলাম। আমার চোখ আবার আটকে গেল ওর দিকে। চোখ যেন আর সরাতেই ইচ্ছে করে না। আমাকে দেখে সেও একটা লাজুক হাসি হাসলো। আমি জানি না কি, আমি বলতে পারবো না কি, কিন্তু কিছু একটা ছিল সেই হাসিতে যা আমাকে অস্থির করে দিয়েছে। এমন সময় পেছন থেকে এক অপরিচিত কর্কশ কণ্ঠে সুহা আহা ডাক শুনে আচমকা কেঁপে উঠলাম আমি। পেছনে ফিরতেই একজন মানুষকে দেখতে পেলাম যাকে আমি আগে দেখিনি কখনো। একজন বয়স্ক বৃদ্ধ মানুষ। তিনি লাঠিতে ভর দিয়ে দরজার বাইরে আবছা অন্ধকারে দাঁড়িয়েছিলেন। আমিও দরজার সামনে গেলাম ওনাকে আরও ভালোভাবে দেখার জন্য। তিনি একটা কালো জুব্বা পরিহিত ছিলেন। তার সারা মুখে আর হাতে ছোপ ছোপ দাগ ছিল, ঠিক বসন্ত রোগীর দাগের মতো। বলতে খারাপ লাগলেও তিনি বেশ কুৎসিত একজন মানুষ। সুহাসিনী তার ডাকে জবাব দিল, জি বাবা। এমন কুৎসিত একজনের মেয়ে সুহাসিনী মতন সুন্দরী কি করে হয় সেটাও আমার মাথায় আসলো না কোনোভাবেই। বড় সাহেব, কেতারা ঘরটা গুছিয়ে দাও মা। উনি অনেক দূর থেকে এসেছেন, কিছুদিন থাকবেন মনে হয়। লোকটা কথা বলার সময় আমার মনে হলো তিনি অন্ধ, কিন্তু উনি যখন চলে যাচ্ছিলেন তখন তার হাত আর লাঠির ইশারাগুলি দেখে সেটা একেবারেই নিশ্চিত হলাম আমি। মেহমানদের ঘরটাতে থাকলেও দেয়া হলো আমাকে। আমি ঘরে ঢুকেই আমার স্ত্রীকে ফোন করে আমার খবর দিলাম। তার সাথে কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে ফোন রেখে স্নান সারলাম। আমার স্ত্রী মারিয়া বেশ সুন্দরী, কিন্তু সুহাসিনীর কাছে কিছুই না। আমার স্ত্রী মারিয়া কেন, দেখার সাথে সাথে তাক লেগে যাওয়া সুন্দরী মেয়েরাও পর্যন্ত সুহাসিনীকে দেখে মোছা যাবে। সুহাসিনী যেন একটা রূপের অগ্নিগিরি। ওকে দেখে আমার এখানে আসার উদ্দেশ্যটা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। আমাদের বাড়ির আশেপাশে সেদিন বিকালে বের হয়েছিলাম। লোকজন নেই বললে চলে। আশেপাশের এলাকাগুলি শহরে হয়ে গেলেও এই এলাকাটা এখনও আগের মতনই আছে। অপরিচিত দুজন লোকের সাথে দেখা হয়েছিল। তাদের আমার পরিচয় দিতেই বুঝতে পারলাম আমার উপস্থিতি আমার মায়ের মতন তারাও পছন্দ করছেন না। না করলে নাই, কাল থানায় যাব। আমার মা আর এই এলাকার সবার ভণ্ডামি এবার শেষ করব আমি। বিছানায় শুয়ে শুয়ে আবার ঘড়ি দেখলাম, রাত 2:25। আমি প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে ঘড়ি দেখেই চলেছি। মনটা সুহাসিনীকে দেখতে চাইছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেলেও একটা সুযোগ আছে ওর কাছে যাবার। সুহাসিনীর দৃষ্টি আমাকে এই ইঙ্গিত করেছে। আমি জানি একটা মেয়ে একজন প্রতিবন্ধীর কাছে কী বা পাবে। বিছানার থেকে উঠে আমি আমার ঘর থেকে বের হলাম। পা টিপে টিপে রিয়াদের ঘরে গিয়ে দরজা খুলি। উকে দিতেই চমকে উঠলাম আমি। আমার শরীরের সমস্ত লোমগুলি একসাথে দাঁড়িয়ে গেল। এমন একটা দৃশ্য যা কিছুক্ষণের জন্য স্তম্ভ করে দিল আমাকে।
চলবে। মিস না করতে চাইলে সঙ্গে থাকুন।